আর একটা প্রশ্ন খুব ঘন ঘন ফেস করতে হয়, এবং এটা হয় কারণ অবভিয়াসলি বাম বাঙালিরা পড়াশোনা করে না তার জন্য। তবে আমি একটা ডিটেলস একটা বক্তব্য রাখছি। চায়নায় যে পলিটিক্যাল সিস্টেম, সেটাকে আপনি কি বলবেন? কমিউনিজম, সোশ্যালিজম, না কনফিউসিয়াজম? আসলে আমরা একটু বিচার করে দেখি, নাকি কোনোটাই না। তো চায়নায় একটা সময় তো কমিউনিজম ছিল, অবভিয়াসলি মাওবাদ ছিল। মাওজেদং অ্যাকচুয়ালি কনফিউসিয়াজমকে বিশ্বাস করতেন না, কারণ ট্র্যাডিশনালি চায়নায় যারা সম্রাট ছিলেন, যারা এম্পায়ার ছিলেন, তারা কিন্তু চায়নার ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল স্ট্রাকচার ইজ অলওয়েজ বেসড অন দ্য কনফিউসিয়াজম। কনফিউসিয়াজমটা কী জিনিস? যে শাসকের সাথে তার যে প্রজা, তাদের সম্পর্ক হবে একটা পরিবারের মতো, এবং প্রতিটা শাসককে বাবার মতো মানবে সবাই। অর্থাৎ আপনি যদি নাগরিক হন, প্রধানমন্ত্রীর সাথে আপনার সম্পর্ক হবে বাবা ছেলের মতো বা বাবা মেয়ের মতো। বাবাকে আপনি যা রেসপেক্ট দেবেন, বাবার যেভাবে কথা শুনবেন, আপনাকে সেইভাবে কথা শুনতে হবে। এবং বাবার দায়িত্ব কি? যে ছেলের সিকিউরিটি, বাবা, একটা বাবা যেমন তার ছেলে বা মেয়েকে আঁকড়ে ধরে বাঁচানোর চেষ্টা করে, প্রধানমন্ত্রীকেও বা দেশের প্রিমিয়ারকেও সেইভাবে তার প্রজাদেরকে বাঁচাতে হবে, যেমন অ্যাজিব তারা আমাদের সন্তান। এই জন্য এটা বলা হয় যে কনফিউসিয়াস বলে যে ফ্যামিলি ভ্যালু। মাও জেদং, চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাতা, বলেছিলেন যে কনফিউসিয়াজম হচ্ছে ননসেন্স, সামন্ততান্ত্রিক, এবং এই কনফিউসিয়াসের সমস্ত কিছু দর্শন একসময় সমস্ত চাইনিজ কমিউনিস্ট পার্টি ছুঁড়ে ফেলে দেওয়া হলো। তারপর অবভিয়াসলি মাও মারা যেতেই বোঝা গেল এটা কাল্ট অফ মাও ছিল। ওখানে কমিউনিজম কিছু না, ছিল একটা কাল্ট অফ মাও, মানে যেরকম হরে কৃষ্ণ কাল্ট, সেরকম এটা একটা কাল্ট। যার ফলে তারপরে যখনই চায়নায়, আমি আর ডিটেলসে যাচ্ছি না, আস্তে আস্তে চায়না কিন্তু মাও জেদংয়ের সমস্ত তত্ত্বকে তারা সরিয়ে দেয়, এবং আস্তে আস্তে কনফিউসিয়াজমই ফিরে আসে। এবং শি জিনপিং, বর্তমান প্রেসিডেন্ট এবং সবচেয়ে পাওয়ারফুল লোক পৃথিবীর অনন্ত, তিনি অ্যাকচুয়ালি কনফিউসিয়াসের খুব ভক্ত ছিলেন। কারণটাকে আমি তোমাকে বলি। মাও জেদং, মানে শি জিনপিংয়ের বাবা ছিল মাও জেদংয়ের সহকারী, এবং আপনারা জানেন, আমি এটা নিয়ে একটা ডিটেলসে লেখা লিখেছিলাম যে শি জিনপিংকে একসময় নির্বাসনে থাকতে হয়েছিল 7 বছর একটা কৃষক ফ্যামিলির সাথে। শি জিনপিংয়ের বাবা কিন্তু একজন কমরেড, মানে মাও জেদংয়ের কমরেড, কিন্তু মাও জেদংয়ের সাথে তার বাবার একটা খিটমিট হয়, নারী ঘটিত ব্যাপার, যদিও বলে পলিটিক্যাল ব্যাপার, যাকে এগুলো কমিউনিস্ট পার্টিতে বোঝাও যায় না। তো তার বাবাকে প্রকাশ্যে, মানে শি জিনপিংয়ের বাবাকে প্রকাশ্যে গলায় জুতোর মালা দিয়ে বেইজিং শহর ঘোরানো হয়েছিল। অপরাধ কি না, মাওয়ের সাথে তার একটু মনোমালিন্য হয়েছিল। কমিউনিস্ট সমাজ একটু ওরকম হয়েই থাকে আর কি। তারপর তাকে নির্বাসনে পাঠানো হয়, এবং মাও জেদং মারা যাওয়ার পর তার বাবাকে আবার পার্টির হাই পজিশনে ইয়ে করা হয়, পুনর্বাসন করা হয়। এবং শুধু তার বাবা পানিশড হননি, শি জিনপিংকেও পানিশমেন্ট দেওয়া হয়েছিল। কারণ শি জিনপিং একটা সময় খুব ভালো স্কুলে যেতেন, যেহেতু তার বাবা পার্টির হাই লেভেলের লিডার ছিল, কিন্তু তার বাবা যেহেতু শ্রেণীশত্রু হিসেবে ঘোষণা করা হলো, তার বোনকে মেরে ফেলা হয়। কমিউনিস্ট পার্টি অ্যাকচুয়ালি তার বোনকে অত্যাচার করে, মানে এগুলো খুব নৃশংস ব্যাপার গেছে সেই সময়, কালচার রিভলিউশনের সময়। এবং শি জিনপিংয়ের মা ছিল অভিনেত্রী বা মডেল, মানে তার বাবার দ্বিতীয় বউ বা রক্ষিতাও বলে অনেকে। এবং যা হয় আর কি, তার মা সুযোগ বুঝে সরে যায় তাদের কাছ থেকে, শি জিনপিং একা হয়ে যান। এবং শি জিনপিংকে একটা খুব সৌভাগ্য শি জিনপিংয়ের, যে একটা কৃষক ফ্যামিলি, দূর প্রদেশের একটা কৃষক ফ্যামিলি তাকে অ্যাডপ্ট করে, এবং তিনি চাষির ফ্যামিলিতে বড় হতে থাকে। নিজের মাকে পার্টি, তার মা মানে পার্টির ভয়ে পালিয়েছিল আর কি। শোনা যায় যে তার মায়ের প্রতি একটু কুনজর ছিল আর কি। মানে মাংলো লোকটা কীরম ছিল সেটা বলতে গেলে আর একটা ইতিহাস হবে আর কি। যাকে এখন ঘটনাটা হচ্ছে এই যে, এবার শি জিনপিং তার নিজের আত্মজীবনীতে বারবার লিখেছেন যে তিনি ওই ফ্যামিলির অভাবটা খুব বোধ করেছেন, এবং তিনি বুঝতে পেরেছেন যে যে তিনি কিন্তু একজন কমিউনিস্ট, কিন্তু তিনি কিন্তু কমিউনিস্ট স্ট্রাকচারের যে দুর্বল দিকগুলো, তার কমিউনিস্ট স্ট্রাকচার ফ্যামিলিকে গুরুত্ব দেয় না, এরকম আরবিটারি জিনিসপত্র করে, মানে বাপ ছেলের মধ্যে বিচ্ছেদ করিয়ে দেয়, মা ছেলের মধ্যে বিচ্ছেদ করে দেয়, ওই বিচ্ছেদটার মধ্যে দিয়ে উনি গেছেন। সেই জন্যে উনি যখন প্রিমিয়ার হলেন, তখন আস্তে আস্তে আবার সেই ওল্ড চাইনিজ কনফিউসিয়াজমকে ফিরিয়ে আনলেন, ওটা যেটা ফ্যামিলি ভ্যালুর ওপর বেস করে প্রতিষ্ঠিত। এবং আজকে তারপর তিনি কী করলেন, কনফিউসিয়াস ইনস্টিটিউট তৈরি করলেন,
প্রতি বছর কনফুসিয়াস ইনস্টিটিউটকে $10 বিলিয়ন কিন্তু সিসিপি চাইনিজ কমিউনিস্ট পার্টি দিচ্ছে, এবং চাইনিজ কমিউনিস্ট পার্টি এবং চায়না কিন্তু মার্কসিজম লেনিনিজম প্রচার করছে না কোনো জায়গায়। সব জায়গায় কিন্তু তারা কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে চাইনিজ দর্শন, চাইনিজ পলিটিক্যাল ফিলোসফি, যেটা কনফুসিয়াসের উপর বেস করে প্রতিষ্ঠিত, সেটাই তারা প্রচার করছে। তারা এবার সিসিপির পার্টি স্ট্রাকচার মার্কসিস্ট লেনিনিস্ট, তাদের ভোটাভুটি পার্টি স্ট্রাকচার সেটা ওই লেনিনিস্ট স্ট্রাকচার, এটা আমাকে মানতে কোনো অসুবিধা নেই। কিন্তু কাজের সময় কি দেখা যাচ্ছে যে তারা ফার্স্ট অফ অল মার্কেট ক্যাপিটালিজমে বিশ্বাস করছে, পুরোপুরি মার্কেট ক্যাপিটালিজম। আর এই গভর্নমেন্টের সাথে এর ব্যাপারটা তা কালচারাল কনফিউশন তৈরি হচ্ছে না। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তারা তো পুরোপুরি মার্কেট ক্যাপিটালিজমে কাজ করছে, এবং চায়নাতেও যথেষ্ট ইনইকুয়ালিটি তৈরি হয়েছে তার জন্য। কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ফ্রেডরিক হায়েক, যেটা আগামী শতাব্দীর মানে আগের শতাব্দীর যিনি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইকোনমিস্ট, কেইন্সের সাথে লর্ড কেইন্সের সাথে যার তুলনা হয়, দুজনে পরস্পর বিরোধী দুটো দিয়েছেন। তো এই ফ্রেডরিক হায়েক একটা খুব ভালো কথা বলেছেন, বললেন যে অটোক্রেসি হোক আর ডেমোক্রেসি হোক, আলটিমেটলি একটা দেশের সাফল্য ডিপেন্ড করে তারা মার্কেট ক্যাপিটালিজম অর্থাৎ বাজারকে কত ভালো ব্যবহার করতে পারছে। হ্যাঁ, উনি পরবর্তীকালে চায়নার উদাহরণটা দেবেন যে আলটিমেটলি চায়না যে মার্কেট ক্যাপিটালিজমটা তৈরি করেছে, এটা কনফিউশিয়াজমের নামেই হোক, ক্যাপিটালিজমের নামেই হোক, কমিউনিজমের নামেই হোক, বা ভারতে যদি কখনো ধরা যায় যে হিন্দু রাষ্ট্র আসে হিন্দু রাষ্ট্রের নামেই হোক, যতক্ষণ পর্যন্ত মার্কেটকে, আমি আবার বলছি, যতক্ষণ পর্যন্ত ওপেন এবং ফ্রি মার্কেট চলতে দেওয়া হবে এবং মার্কেটের ওপর একটা খবরদারি তো থাকে রাষ্ট্রের, সেটা থাকবেই, কিছু করার নেই, মার্কেট রেগুলেশন বলে একটা বস্তু তো থাকবেই জনগণের জন্য। কিন্তু মার্কেটকে যতটা মুক্ত অবস্থায় চালু করতে দেবে একটা দেশের উন্নতি কিন্তু তার ওপর হবে। সুতরাং একটা দেশ হিন্দু রাষ্ট্র হলো না গণতন্ত্র হলো না ইসলামিক রাষ্ট্র হলো, কিছু যাচ্ছে না। যেমন দুবাই একটা স্বৈরতন্ত্র ইসলামিক দেশ, কিন্তু দুবাই এখন আমেরিকা বা অন্যান্য দেশের থেকেও এগিয়ে গিয়েছিল। যুদ্ধটা থেমে গেছে, আর দুদিন বাদে আবার তারা ভালো করবে। ওকে, কেন ভালো করবে? কারণ তারা পুরোপুরি মার্কেট ক্যাপিটালিজম। তো ফ্রেডরিক হায়েকের তত্ত্বেই বিশ্বাস করছি যে ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা এগুলো ইম্পর্ট্যান্ট নয়। একটা রাষ্ট্রের প্রগ্রেসের জন্য মেন জিনিস হচ্ছে যে তারা মার্কেট ক্যাপিটালিজমকে কতটা প্রোটেক্ট করছে। রেস্ট অফ দ্য থিং ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, সে তুমি যে নামেই ডাকো না কেন। এবং এটা আমরা বারবার করে দেবো, সিঙ্গাপুরের ক্ষেত্রে আমরা সেটা দেবো, সিঙ্গাপুর অটোক্র্যাসিতে চলেছে। সুতরাং এক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে, আমি জানি বাঙালি বামপন্থীরাদেরকে খাওয়ানো হয়েছে অনেক উল্টোপাল্টা কথা, বাই দ্য ওয়ে ভিয়েতনাম থেকে শুরু করে আজকে অনেক কমিউনিস্ট কান্ট্রি এই ব্যাপারটায় বিশ্বাস করছে, কিন্তু যেটা শুনতে চাইছে না সেটা হচ্ছে কিউবা। কিন্তু কিউবার আস্তে আস্তে দম বন্ধ হয়ে আসছে, হয়তো আমেরিকায় দম বন্ধ করে দিয়েছে। সুতরাং কিউবার সাথে এখন আমেরিকার তো কথাবার্তা চলছে, রাহুল কাস্ত্রোর সাথে কথাবার্তা চলছে, সম্ভবত কিউবাও চায়নার দিকে যাবে হয়তো। মানে ইনফ্যাক্ট ট্রাম্প নিজেও চান না কি কমিউনিজম আছে সেটা ভেঙে যায়, বলে ভাই তোমরা চীনের মতো করো, অর্থাৎ মার্কেট ওপেন করে দাও, ওখানে আমেরিকাকে বিজনেস করবে, সব দেশ বিজনেস করবে, ব্যাস দ্যাটস অল, আর কিছু চায় না। বাকি তারপর উনিও জানেন যে লোকের কিছু যায় আসে না। কারণ ধরুন আপনি যদি দুবাই যান, দুবাইয়ে তো প্রচুর ভারতীয় থাকে। কত ভারতীয় থাকে? 30-40 লাখ ভারতীয় আছে, রাইট, গোটা ইউএইতে। তো তারা কখনো তো ভোটাধিকার নিয়ে প্রশ্ন করে না। কেন ভোটাধিকার প্রশ্ন করে না? তাদেরকে জিজ্ঞাসা করুন, বলবো আমরা গণতন্ত্র ছাড়াই খুব ভালো আছি। সিঙ্গাপুরে যান, একটা ভারতীয়কে জিজ্ঞাসা করুন যে তারা সিঙ্গাপুরে গণতন্ত্র চান না ভারতের গণতন্ত্র চান, বলুন না ভাই সিঙ্গাপুরে গণতন্ত্র নিয়ে লাভ নেই, আমরা ভালো আছি, অ্যাটলিস্ট আমরা অনেক বেশি সিকিউরড, আইন শৃঙ্খলা আছে, সব কিছু আছে। গণতন্ত্রকে তো দুবাই অনেক লোকজন ভয় পায়, কারণ তারা দেখেছে, কারণ দেখি যে গণতন্ত্রে কী হবে, গণতন্ত্রে হুমায়ুন কবিরের মতো লোকজন বেরোবে, অর্থাৎ যারা বেশি গণ্ডগোল করতে পারবে, মস্তানি করতে পারবে, তারা তো আপনাকে শাসক হবে, রাইট। গণতন্ত্রকে আপনি কী দিয়েছে? যারা মস্তানি গুন্ডারি করতে পারছে, সব লোচ্চার মস্তা গুন্ডা, তারা হচ্ছে আপনার শাসক। এটা তো দেখেছে। তো এইসব বড় বড় কথা বলতে তো অনেক ভালো লাগে, গণতন্ত্রের নামে অনেক আপনি বড় বড় কথা বলবেন, ভালো লাগবে, কিন্তু বাস্তবটা দেখুন। যারা দুবাই বাঙালি আছে তাদের জিজ্ঞাসা করুন, যারা সিঙ্গাপুরে বাঙালি আছে জিজ্ঞাসা করুন, ভারতীয় আছে জিজ্ঞাসা করুন যে তারা ভারতের গণতন্ত্রে থাকতে চায় নাকি দুবাইয়ের অটোক্রাসিতে থাকতে চায়, তারা ভারতের গণতন্ত্রে থাকতে চায় নাকি সিঙ্গাপুরের গণতন্ত্র থাকতে চায়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুবাইয়ের অবস্থা সিঙ্গাপুরের অবস্থা একসময় ভারতের থেকে অনেক খারাপ ছিল। 1951 যখন ভারত স্বাধীনতা হয় তখন কোথায় দুবাই? একটা ফিশিং ভিলেজ। কোথায় সিঙ্গাপুর? ম্যালেরিয়া করতে একটা ছোট্ট একটা শহর, ম্যালেরিয়াতে আক্রান্ত শহর, কলকাতার সাথে কোনো তুলনাই হয় না। তারা তত্তর করে এগিয়ে গেল। এই ইতিহাসগুলো পড়ুন। যে দেখুন, আমাদেরকে ছোটোবেলা থেকে আপনাকে ইতিহাস বই অনেক কিছু পড়ানো হয়েছে। আপনি যে মতবাদে বিশ্বাস করেন সেটা বামপন্থী হতে পারে, দক্ষিণপন্থী হতে পারে, আপনাদেরকে আপনাদের পার্টির লোকজন অনেকভাবে পড়িয়েছে। কিন্তু নিরপেক্ষভাবে আপনি যদি আমার মতো সোল সার্চিং করেন, আমার মতো নিরপেক্ষভাবে যদি আপনি ডেটাগুলো আসতে থাকে আপনার কাছে, পড়তে থাকেন, আপনি বুঝতে পারবেন আপনি মুরগি হয়েছেন, আপনি ভুল জানেন।